আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের আরও একটি গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের গল্প মানেই বুদ্ধির গল্প। আজকের গল্পটি তেমনই একটি মজার এবং হাসি আর বুদ্ধির গল্প। মুর্শিদাবাদের নবাব সব সময় চাইতো কোনো না কোনোভাবে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করতে। তাই সে সব সময়ই বিধিব্যস্ত থাকতো। একবার এইরকমই নবাবের খুবই খেয়াল হলো যে সে যে কোনোভাবে কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করবে। তখন তার উজির ঠিক মন্ত্রীর মতো একটি দুষ্টু লোক, সে নবাবকে একটি বুদ্ধি দিল আর বলল, কৃষ্ণনগরে আজই চিঠি পাঠিয়ে দিন। নবাব উজিরের বুদ্ধি শুনে খুব পছন্দ হলো নবাবের, এবং সাথে সাথেই কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে এক পত্র লেখা হলো। আর সে পত্র পৌঁছেও গেল কৃষ্ণচন্দ্রের হাতে। পত্র খুলতেই রাজা কৃষ্ণচন্দ্রের চোখ কপালে। সে পত্র পড়ছিল আর রাজসভার সবাই শুনছিল। পত্রে লেখা ছিল, নবাব কৃষ্ণচন্দ্রকে উদ্দেশ্য করে বলছে যে তোমার রাজ্যে সৈন্যদের অথবা যে কোনো সাধারণ মানুষদের তীরন্দাজ প্রতিযোগিতা হবে, অর্থাৎ তীর প্রতিযোগিতা হবে, আর সেটা নবাব নিজেই নেবে। যদি তীরন্দাজ প্রতিযোগিতায় কৃষ্ণচন্দ্রের রাজ্যের কেউ জিততে না পারে অথবা নবাবের যদি পছন্দ না হয়, তবে কৃষ্ণনগরটি সে দখল করে নেবে। এই কথা শুনে রাজামশাই তো খুবই চিন্তায় পড়ে গেল। আর রাজামশাই যখন চিঠিটি পড়ছিল, এই চিঠি পড়া শুনেই সবাই উপস্থিত সেনাপতির মুখটা একদম পানসে হয়ে গেল। সে রাজামশাই চিঠি পড়া অবস্থায় আস্তে আস্তে করে সবার থেকে বেরিয়ে গেল। চিঠি পড়া শেষেই যখন সবাই দুশ্চিন্তা মুখে ভাবছিল কাকে বা কোন তীরন্দাজকে নবাবের কাছে প্রেরণ করা হবে এই পরীক্ষা দেওয়ার জন্য, তখন সকলেই সেনাপতির কথা ভাবছিল। কিন্তু সেনাপতির আসনের দিকে তাকাতেই সবাই দেখলো আসনটি ফাঁকা, অর্থাৎ সে পালিয়েছে। তখন রাজা তো আরও ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। সে মন্ত্রীকে দিয়ে ঢেড়া পিটিয়ে দিল পুরো রাজ্যে যে তীরন্দাজ পরীক্ষা দেওয়ার জন্য ভালো তীরন্দাজ যদি থাকে রাজ্যে, তাকে অবশ্যই যেন রাজসভায় এসে দেখা করে। কিন্তু ঢেড়া পিটিয়ে দেওয়ার পরও এইরকম কোনো তীরন্দাজ রাজসভায় এসে পরীক্ষা দিতে রাজি হলো না। আশেপাশের গ্রামেও আশেপাশের রাজ্যেও সংবাদটা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রাজ্য থেকে কোনো তীরন্দাজ পরীক্ষা দেওয়ার জন্য আসেনি। অবশেষে বাধ্য হয়ে সেনাপতিকেই বেঁধে আনা হলো, কিন্তু সেনাপতি কোনোভাবেই নবাবের কাছে পরীক্ষা দিতে যেতে চাইছিল না। সে রাজামশাইয়ের কাছে খুব অনুনয় বলল, আমি পারবো না, বসে থাকতে থাকতে আমি এখন তীর ছোড়া একদম ভুলেই গেছি। কিন্তু কি আর করা, কৃষ্ণচন্দ্রের কাছে আর কোনো উপায় নেই। তাই ধরে বেঁধে সেনাপতিকেই পাঠানো হলো নবাবের কাছে। নবাবের কাছে সেনাপতি আসতেই নবাব একদম হেসে কুটি বলল, তীরন্দাজ পরীক্ষা দেওয়ার জন্য কৃষ্ণনগরে সেনাপতি ছাড়া বুঝি আর কেউই ছিল না? বেশ 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 ভালো, তবে আসো, তুমি পরীক্ষা কি করে দিবে তা তোমায় বলছি। এই বলে একটা কুয়ার সামনে নিয়ে যাওয়া হলো সেনাপতিকে, আর কুয়ার মধ্যে সেনাপতিকে দেখানো হলো কুয়ার নিচে একদম নিচে নবাবের একটা হীরের আংটি পড়ে আছে। তীর দিয়ে তাকে সেই আংটিটি তুলে দিতে হবে। এই কথা শুনে সেনাপতি তো খুবই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কারণ তীর দিয়ে তো আংটি তোলা সম্ভব না। এখানে আসলে তীর সহ বুদ্ধিরও কিন্তু খুবই দরকার ছিল। তারপর আর কি, সেনাপতি সেটা করতে পারল না, তাই যা হওয়ার তাই হলো। সেনাপতিকে কারাগারে নিক্ষেপ করা হলো, আর কৃষ্ণচন্দ্র রাজার কাছে সংবাদ পাঠিয়ে দেওয়া হলো যে তার সেনাপতি পরীক্ষায় ফেল মেরেছে এবং তাকে কারাগারে বন্দি করা হয়েছে। এই সংবাদ শুনে রাজামশাই তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এখন সে কাকে প্রেরণ করবে এই পরীক্ষা দেওয়ার জন্য? সে কোনো কিছু খুঁজে না পেয়ে এদিক সেদিক তাকিয়ে, কাউকে খুঁজে না পেয়ে সে অবশেষে মন্ত্রীর দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল এইবার মন্ত্রীমশাইকেই পাঠানো হবে নবাবের কাছে। কিন্তু মন্ত্রীমশাইও তো যেতে একদমই নারাজ, কারণ সে তো কোনো দিন
তীরের ছোড়ার কোনো দিনই কোনো প্রশিক্ষণ নেয়নি, সে কি করে পারবে। তারপর আর কি করা, তাকেও ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো নবাবের কাছে। কিছুই করার নেই। তারপর 2 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর পাওয়া গেল না মন্ত্রীমশাই। তখন বোঝা গেল মন্ত্রীমশাইকেও কারাগারে প্রেরণ করা হয়েছে। তারপর যখন এই সংবাদ দূত এসে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে বলল, তখন রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ এবার সে কাকে দিবে পরীক্ষার জন্য। অবশেষে রাজামশাই নিজেই সিদ্ধান্ত নিল পরীক্ষা দেওয়ার জন্য সে নিজেই মুর্শিদাবাদে যাবে নবাবের কাছে। তারপর রাজা যাওয়ার কথা শুনে গোপাল ভাঁড় রাজামশাইকে কি আর একা ছাড়তে পারে, সে নিজেও প্রস্তুত হয়ে নিল রাজামশাইয়ের সাথে যাওয়ার জন্য। তারপর তারা দুইজনে মিলে পৌঁছে গেল মুর্শিদাবাদের নবাবের কাছে। নবাব তো কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়কে দেখে হেসে কুটি কুটি বলল, তোমার রাজ্যে কি আর কেউ নেই? অবশেষে তুমি নিজেই আসলে তীরন্দাজ প্রতিযোগিতায় পরীক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণচন্দ্র আর কি বলবে, কিছুই বলার নেই। অবশেষে তাকে নিয়ে যাওয়া হলো সেই কুয়ার সামনে, আর বলা হলো কুয়ার মধ্যেকার ওই আংটিটি তুলতে হবে। এই কথা শুনে সাথে থাকা গোপাল ভাঁড় হাসতে হাসতে শেষ। সে বলল, আমার ওই আংটি তোলার জন্য কোনো তীরেরই প্রয়োজন হবে না, আমি তো ওইটা বাম হাতেই করে ফেলব। তখন নবাব বলল, কি করে তুমি বাম হাতে করবে? তখন গোপাল ভাঁড় বলল, নবাব বাহাদুর, আমার শুধু একটু গোবর লাগবে, আর কিছুই না। নবাব বলল, গোবর দিয়ে তুমি কি করবে? সে বলল, সে আপনি একটু ব্যবস্থা করে দিন, তখনই দেখতে পাবেন। তারপর গোবরের ব্যবস্থা করা হলো, আর গোপাল ভাঁড় সেই গোবরগুলো সেই কুয়োতে থাকা আংটির উপরে ফেলল। আংটির উপরে গোবর ফেলার পর গোপাল ভাঁড় একটা পাথরের টুকরো নিয়ে তাতে একটা সুতো বাঁধল, আর সুতো বেঁধে সেই পাথরের টুকরোটি সেই গোবরের ওপর ছুঁড়ে মারল, আর সুতোর আরেক প্রান্ত কুয়ার উপরেই সে রাখল। তারপর গোপাল ভাঁড় বলল, ব্যাস, এবার কাল সকালেই দেখবেন গোপাল ভাঁড়ের ভানুমতির খেল। তারপর সবাই চলে গেল। সকালবেলা আবার সবাই এসে কুয়োর সামনে উপস্থিত হলো। তখন গোপাল ভাঁড় সেই সুতোটি ধরে টানতে লাগলো, আর সুতোটি ধরে টানতেই সেই পাথরের টুকরোর সাথে গোবর শক্ত হয়ে উঠে আসলো আংটিটিও। উপরে ওঠার পরেই দেখা গেল আসলে আংটিটির ওপর গোবর ফেলার পর সকাল পর্যন্ত গোবরগুলো একদম শক্ত হয়ে গেছে, আর আংটিটি সেই গোবরের সাথে লেগেছিল, আর গোবরের সাথে সেই পাথরের টুকরোটিও লেগেছিল, যার কারণে সুতো ধরে টান দেওয়ার সাথে সাথেই সেই পাথরের টুকরোর সাথে গোবর আর গোবরের সাথে সেই আংটি উঠে আসলো। তা দেখে তো নবাব বাহাদুর হাসতে হাসতেই শেষ। সে গোপালের এই বুদ্ধি দেখে একদমই বিমোহিত। তারপর সে তার এই কাজে খুশি হয়ে 2 বন্দী মন্ত্রী আর সেনাপতিকে ছেড়ে দিল, আর কৃষ্ণচন্দ্রকে বলল, তোমার 1 বছরের খাজনাও আমি মাফ করে দিলাম। আর হ্যাঁ গোপাল, তোমাকে তো না দিয়ে পারবই না। গোপাল ভাঁড়কেও 500 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হলো। আর নবাব বাহাদুর বলতে লাগলো কৃষ্ণচন্দ্রকে, যতদিন গোপাল আছে তোমার, ততদিন আমি তোমার কিচ্ছুই করতে পারবো না। এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো খুশিতে আধখানা হয়ে গেল। সে গোপালকে জড়িয়ে ধরল, বলল, তুমি না থাকলে যে আজ কি আমার হতো। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি ভালো লেগেছে।